নমস্কার সবাইকে। রঙিন খিড়কি ফাউন্ডেশনের তরফ থেকে সার্ভাইকাল ক্যান্সার অ্যাওয়ারনেস উইকে আমরা একটা ছোট ইনিশিয়েটিভ প্ল্যান করেছি। আম, আমি তিস্তা, কমিউনিকেশন অ্যাসোসিয়েট অফ রঙিন খিড়কি, and today I am in a very insightful discussion with Dr. Moushumi Datta. Welcome, Doctor. It Thank is you. my Thanks privilege for calling me. It's my privilege to introduce Dr. Moushumi Dotto, who is a distinguished healthcare professional with a DCH and MD, and who serves as an associate professor of community medicine and also a state master trainee in adolescent health. So, ডক্টর, আমরা আজকে সার্ভাইকাল ক্যান্সার নিয়ে আর এর রিলেটেড সমস্ত রকম আহ, প্রশ্ন সবার মধ্যে যেটা আছে সেগুলোকে আমরা চেষ্টা করব অ্যাড্রেস করার। আম, তো we know that সার্ভাইকাল ক্যান্সার ভারতে দ্বিতীয়তম মোস্ট কমন ক্যান্সার হয়ে চলেছে among women, among female bodied people. তো এত কমন জিনিসটা কেন হচ্ছে? আচ্ছা, প্রথমে তোমাকে সুপ্রভাত এবং সবাইকে নমস্কার জানাই। সার্ভাইকাল ক্যান্সার নিয়ে আলোচনা খুবই জরুরি, যেহেতু তুমি বললে যে এটা এত বেশি পরিমাণে হয়। ভারতবর্ষে সার্ভাইকাল ক্যান্সার দ্বিতীয় সব থেকে সাধারণ বা কমন ক্যান্সার, আর পৃথিবীতে এটা চতুর্থ সব থেকে কমন ক্যান্সার মহিলাদের মধ্যে। তো এতটা বেশি বলেই আলোচনা দরকার, কিন্তু আরেকটা কারণ আছে আলোচনা করার। এটা এমন একটা ক্যান্সার যেটা কিন্তু আমরা বেশ সহজেই প্রতিরোধ করতে পারি, সেই কারণেও আলোচনা করা দরকার। তো এটা কমন কারণ, এই ক্যান্সারটা মূলত শুরু হয় একটা ইনফেকশন থেকে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন। সেই ইনফেকশনটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড হয় এবং ইনফেকশনটা খুব কমন একটা ইনফেকশন। আমেরিকাতে একটি স্টাডিতে দেখা গেছে যে যারা সেক্সুয়ালি অ্যাক্টিভ তাদের মধ্যে 40% তাদের প্রথম সেক্সের পরই এইচপিভি ভাইরাসে ইনফেক্টেড হয়ে গেছে। তো এই কারণে এটা এত কমন। রাইট। ওকে। তো before going into the details of the cancer, I would like us to first discuss যে সার্ভিক্স জিনিসটা কি, আর সার্ভিক্স কাদের আছে, আর কোথায় লোকেটেড। তো এটা আচ্ছা, যদি একটু সহজভাবে আপনি এক্সপ্লেন করতে পারেন। হ্যাঁ। আমাদের যে রিপ্রোডাক্টিভ অর্গানস, জননাঙ্গ, নারী এবং পুরুষদের আলাদা হয়। নারীদের শরীরের বাইরের দিকে কিছু অংশ থাকে এবং তার ভেতরেও অভ্যন্তরীণ জননাঙ্গ থাকে বা ইন্টারনাল রিপ্রোডাক্টিভ অর্গানস আমরা বলতে পারি। এই ইন্টারনাল রিপ্রোডাক্টিভ অর্গানের যে মূল অংশটা, তার তিনটে ভাগ আছে। সব থেকে বড় অংশটা হচ্ছে ইউটেরাস বা জরায়ু, যার মধ্যে ভ্রূণ বেড়ে ওঠে। এই জরায়ুর ঠিক নিচেই থাকে সার্ভিক্স, আর তার নিচে থাকে ভ্যাজাইনা বা যোনিপথ। মানে সার্ভিক্স হচ্ছে জরায়ু আর যোনিপথের মাঝখানে একটা অংশ। এই অংশটার মধ্যেই সার্ভাইকাল ক্যান্সার হয়। আর সার্ভিক্স যেহেতু ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের অংশ, শুধুমাত্র মহিলাদেরই সার্ভিক্স থাকে, পুরুষদের সার্ভিক্স হতে পারে না। এবং মহিলাদের জন্মের সময় থেকেই সার্ভিক্স নিয়েই তারা জন্মায়। একটি শিশু, শিশুরও সার্ভিক্স থাকে। আর সার্ভিক্স বাইরে থেকে দেখা যায় না শরীরে, যেটা আমরা দেখতে পাই সেটা ভ্যাজাইনা বা যোনিপথ। শরীরের ভেতরে তলপেটের অংশের ভেতর পুরো, নন প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে পুরো ইন্টারনাল অর্গানটাই তলপেটে থাকে। ওকে, থ্যাংক ইউ। এবার সার্ভাইকাল ক্যান্সার কি করে হয়, কেন হয়, এটা ব্রিফলি ডক্টর আমাদের বলেছেন। তো এবার আমরা সেটা ডিটেলসে গেলে, এইচপিভি যে শব্দটা আপনি বললেন, হিউম্যান প্যাপিলোপা ভাইরাস, সেইটা আরেকটু বিস্তারিত করে বললে ভালো হয়। আর সেটা রিলেটেড আরো কত ক্যান্সার হতে পারে, শুধু কি সার্ভাইকাল ক্যান্সারই নাকি অন্যান্য আরো হতে পারে? তো সেইটা একটু। না, আরো অনেক কিছুই হতে পারে। তো এইচপিভি হচ্ছে একটা ভাইরাস। আপনারা অনেকেই হয়তো এইচআইভি বা সাম্প্রতিককালে কোভিড এর নাম শুনেছেন।
এগুলো সবই ভাইরাস, সেরকম এইচপিভিও একটি ভাইরাস। তো ভাইরাস আর হোস্ট, মানে সেটা মানুষ হোক বা অন্য কোনো অ্যানিমালস হোক, তার শরীরের বাইরে বেঁচে থাকতে পারে না। ভাইরাসের জীবনের জন্য কোনো একজন হোস্ট দরকার। এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের হোস্ট হচ্ছে হিউম্যানস। আদার টাইপ অফ প্যাপিলোমা ভাইরাস থাকে যাদের নন হিউম্যান হোস্ট থাকে। তো এই এইচপিভি ভাইরাসটারও প্রায় 200টা টাইপ আছে, 200 রকম হতে পারে। এই টাইপগুলোকে সেরোটাইপস বলা হয়। কিন্তু তার মধ্যে 20টা মতো টাইপস আছে যেগুলো সার্ভাইকাল ক্যান্সার করতে পারে, অ্যাগ্রেসিভ টাইপস, বা তাদেরকে আমরা হাই রিস্ক টাইপস বলি। তো এই ধরনের যে এইচপিভি ভাইরাস, এগুলোই মূলত সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে আলোচনার বিষয়। এছাড়াও সার্ভাইকাল ক্যান্সার ছাড়াও অ্যানোজেনিটাল ক্যান্সার করতে পারে, মানে আহ পায়ুদার বা ভালভা, পেনিস সব জায়গাতেই ক্যান্সার হতে পারে, কিন্তু সেগুলো অতটা কমন নয় সার্ভাইকাল ক্যান্সারের মতো। এছাড়া অ্যানোজেনিটাল ওয়ার্ডস হতে পারে, আঁচিলের মতো কিছু জিনিস হয়। এবার এই যেখানে যেখানে ভাইরাসটা যাচ্ছে সেই অংশে এই জিনিসগুলো হচ্ছে, এই রোগগুলো হচ্ছে। তো এই ভাইরাসটা মূলত শরীরের সারফেসে থাকে। সেটা আমাদের শরীরের বাইরের সারফেস বা বাইরের আবরণ বলতে স্কিন, এবং একই রকম ভাবে শরীরের ভেতরে মিউকাস মেমব্রেন থাকে। তো ওকে। শুধুমাত্র স্কিন বা মিউকাস মেমব্রেনে এই ভাইরাসটা ইনফেকশন করতে পারে। এবার মিউকাস মেমব্রেন যেমন আমাদের রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে আছে, সেরকম মুখের ভেতরেও আছে। তো কেউ যদি হুম। ওরাল সেক্স করে বা হুম। মায়ের থেকে সন্তানের জন্মের সময় অনেক সময় ইনফেকশন হতে পারে। তো সেক্ষেত্রে Okay. ওরোফ্যারিঞ্জিয়াল এইচপিভি ইনফেকশন হতে পারে, তাতে কিন্তু ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্সারও হয়। এবং এই ধরনের ওরোফ্যারিঞ্জিয়াল এইচপিভি ইনফেকশন এবং তার সম্পর্কিত ক্যান্সার কিন্তু ডেভেলপড কান্ট্রিগুলোতে, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে অনেকটা বাড়ছে। যদিও এখন আমরা হুম। ইন্ডিয়াতে সেটা নিয়ে চিন্তিত নই, আমরা সার্ভাইকাল ক্যান্সার নিয়েই এখনো লড়াই করে যাচ্ছি। তো এই রাইট। রকম সমস্ত রকম ইনফেকশনসই হতে পারে। ইনফেকশন হলেই ক্যান্সার হবে তার কোনো মানে নেই, এতে সবাই হয়তো একটু চিন্তিত হয়ে পড়তে পারেন, এত কমন ইনফেকশন তাহলে তো সবার ক্যান্সার হয়ে যাবে। না, তা হুম। নয়। যাদের ইনফেকশন হয়, ইনফেকশনটা সাধারণত নিজে নিজেই সেরে যায়। 1 থেকে 2 বছরের মধ্যে একজন মানুষ যার স্বাভাবিক ইমিউনিটি আছে, সেই হুম। ভাইরাস প্রতিরোধ করতে পারবে, ভাইরাস তার শরীর থেকে ক্লিয়ার হয়ে যাবে এবং সে আবার আগের মতো হয়ে যাবে। কিন্তু ওকে। কিছু লোকের ক্ষেত্রে দেখা যায় এই ভাইরাসটা অনেক দিন শরীরে থেকে যায়, এটাকে বলে পারসিস্টেন্স। সেটা সামান্য কিছু লোকের ক্ষেত্রে হবে, সেই পারসিস্টেন্স থেকেই কিন্তু ক্যান্সার হতে পারে। ওকে। ওকে। আহ তো আমরা অনেক কিছুই জানতে পারলাম অ্যাবাউট দ্য ক্যান্সার। আশা করি সবার এই কেন হয়, কিভাবে জিনিসটা প্রবেশ করছে আমাদের শরীরে, আর কি কি এইচপিভি রিলেটেড আরো ইনফেকশনস অ্যান্ড ক্যান্সারাস জিনিস হতে পারে, সেটা আমাদের কিছুটা হলো অনেকটা আইডিয়া হলো। এরপরে যদি আমরা চলে আসি, তাহলে ডেফিনেটলি এটা অ্যাড্রেস করতে হবে যে সার্ভাইকাল ক্যান্সারের লক্ষণগুলো কি কি, সিমটমস বলতে আমরা কি কি বুঝি সেখানে। শারীরিক যেটা ফিজিক্যাল কোনো পরিবর্তন কি লক্ষ্য করা যেতে পারে? আহ, তো সেটা একটু অ্যাড্রেস করবে। হুম। হুম। আচ্ছা, ক্যান্সার বা যে কোনো ধরনের ক্রনিক অসুখ, তার রোগটা হওয়ার আগে একটা স্টেজ থাকে, যেটাকে আমরা প্রি ডিজিজ স্টেজ বলতে পারি। এই সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রেও একটা প্রি ক্যান্সারাস স্টেজ থাকে। এই প্রি ক্যান্সারের স্টেজটায় কিন্তু সেরকম কোনো উপসর্গ হয় না। আহ সার্ভাইকাল ক্যান্সার যখন হয়ে যায় তখন মূলত আমরা হুম। দুটো জিনিস নিয়ে মহিলারা আসেন, দুটো কমপ্লেন থাকে। একটা হচ্ছে যে তাদের অ্যাবনর্মাল মেনস্ট্রুয়েশন হচ্ছে। যদি মহিলার মেনোপজ না হয়ে গিয়ে থাকে তাহলে দুটি পিরিয়ডের মাঝখানে অস্বাভাবিক ব্লিডিং হতে পারে। যাদের মেনোপজ হয়ে গেছে তাদের হুম। পোস্ট মেনোপজাল আবার পিরিয়ড স্টার্ট হতে পারে, পিরিয়ডের হুম। মধ্যে ব্লিডিং স্টার্ট হতে পারে। রাইট। আর আবার দুজনের ক্ষেত্রেই যেটা হতে পারে, তারা যদি সেক্স করে, হুম। আফটার ফিজিক্যাল সেক্সুয়াল ইন্টারকোর্স ব্লিডিং হচ্ছে। এই ব্লিডিং ওকে। গুলো সবই খুব অ্যাবনর্মাল ধরনের ব্লিডিং। তো এটা একটা থাকে উপসর্গ। আরেকটা উপসর্গ অনেক সময় হয় যে ভ্যাজাইনার থেকে একটা অ্যাবনর্মাল ডিসচার্জ হচ্ছে। যোনিপথ থেকে যে স্বাভাবিক হালকা সাদা স্রাব হয়, সেটা অনেক বেশি পরিমাণে হতে পারে, তাতে দুর্গন্ধ থাকতে পারে।
সেটা রং চেঞ্জ হয়ে যেতে পারে, তাতে হালকা রক্তের ছিটে থাকতে পারে। এই দুটো মূলত প্রবলেম থাকে। তবে এরকম যদি হয় তখন কিন্তু ক্যান্সারটা অনেকটাই এগিয়ে গেছে, অ্যাডভান্স স্টেজে আছে। ওকে। আরো যদি ক্যান্সার বেড়ে যায় তখন ক্যান্সারের আরো কিছু জেনারেল সাইন্স এন্ড সিমটমস, যেটা সব ক্যান্সারের ক্ষেত্রেই হয়। ক্লান্ত লাগা, খিদে না হওয়া, ওজন কমে যাওয়া, হাড়ে ব্যথা, হুম হুম এগুলো হুম। এক্ষেত্রেও হতে পারে। ওকে ওকে। তো অ্যাবাউট দ্য ডিসচার্জ, ভ্যাজাইনাল ডিসচার্জ, যেটা এখনই আপনি বললেন, যে কোনো অ্যাবনর্মাল কালার এটা ডেভেলপ করলে সেটাও একটা চিন্তার বিষয় হতে পারে। তো হুম। ওই জিনিসটাকে আরেকটু আমরা ওটার ভেতরে যাব যে আহ, কিরকম কালার আমরা যদি নোটিস করি আমাদের ডিসচার্জে, যেটা দেখে আমাদের ডেফিনেটলি উই শুড গো অ্যান্ড গেট ইট চেকড। অ্যান্ড উইথ দ্যাট আমরা আমাদের সার্ভাইকাল ক্যান্সারের প্রতিরোধে কি ধরনের সাবধানতা নেওয়া উচিত, আর এর মধ্যে রেগুলার স্ক্রিনিং এর কতটা ইম্পর্টেন্স, তো সেইগুলো আমরা চলে যাই। ওকে। তো হুম প্রথম কথা, সিমটমের জন্য কেউ ওয়েট করবে না। সিমটম আসাটা ইজ আ লেট স্টেজ। তার মানে হুম আমরা এই ডিজিজটাকে ভালো করে পাবলিক হেলথ, জনস্বাস্থ্য স্তরে ম্যানেজ করতে পারিনি। ভ্যাজাইনাল ডিসচার্জ শুধুমাত্র ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার নয়। ভ্যাজাইনাল ডিসচার্জ বা ব্লিডিং যেটা বললাম, ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং তবু অনেকটাই স্পেসিফিক। কিন্তু হুম ভ্যাজাইনাল ডিসচার্জ অ্যাবনর্মাল অন্য অনেক কারণেও হতে পারে, যে কোনো হুম রকম যৌন রোগে হতে পারে, সার্ভাইকাল ক্যান্সারও হতে পারে। হুম হুম সাধারণত ভ্যাজাইনাল ডিসচার্জ অল্প হয় এবং সাদা রঙের হয়, এবং হুম তাতে একটা হুম ওডর থাকে। কিন্তু সেই হুম ওডরটা খুব ডিস্টিংটিভ ওডর, সেটা সব হুম মহিলারাই জানে যে আমার এরকমই একটা গন্ধ হয়। হুম যদি কোনো ইনফেকশন হয়, ক্যান্সার হয়, সেক্ষেত্রে অনেক বেশি পরিমাণে হবে, হুম। হলুদ, সবুজ বা রক্তের ছিটে থাকবে, এবং একটা অন্যরকম দুর্গন্ধ আসবে, ওকে। একটা চেঞ্জ ফ্রম দ্য নর্মাল ওডর, এগুলো সে নোটিস করবে। তো হুম সেক্ষেত্রে সার্ভাইকাল ক্যান্সার হয়েছে এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই। এরকম হলে আপনি আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন। হয়তো অন্য কিছু, বেশিরভাগ ক্ষেত্রে অন্য কিছুই হয়, কারণ যে কোনো ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার একটা কমন ক্যান্সার, কিন্তু অ্যাজ আ গ্রুপ ক্যান্সার কিন্তু রেয়ার। এমন নয় যে কিছু হলেই লোকে ভাববে যে আমার ক্যান্সার হয়ে গেছে। হুম সো হুম। সার্ভাইকাল ক্যান্সারের থেকে অনেক বেশি আমি এক্ষেত্রে ভাববো কোনো যৌন রোগ হয়তো হয়েছে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড কোনো ইনফেকশন হয়েছে। এটা ওকে। একটা। এবার হচ্ছে যে উপসর্গহীন স্তরে আমরা ডিটেক্ট করতে চাই, যে কিভাবে করব। তো যখন প্রি ক্যান্সার স্টেজে গেছে, সেটা কিন্তু সেকেন্ডারি প্রিভেনশন। এবং সার্ভাইকাল ক্যান্সারের প্রাইমারি প্রিভেনশনও আছে, সেটা আমি আসছি পরে। এখন আমি সেকেন্ডারি প্রিভেনশনের কথা বলছি। সেটার জন্য আমরা স্ক্রিনিং করি। হুম স্ক্রিনিং বলতে একজন মহিলাকে কিছু টেস্ট করানো হয়, যার মধ্যে আমরা দেখি যে সার্ভিক্সের সেলে কোনো পরিবর্তন হয়েছে কিনা। এটাকে প্যাপ স্মিয়ার বলা হয়। সার্ভিক্স হুম থেকে একটা নমুনা নিয়ে সেটার একটা প্যাথোলজিক্যাল টেস্ট করা হয় স্লাইডের মধ্যে নিয়ে, যে এতে কোনো অস্বাভাবিক সেলস রয়েছে কিনা। যদি থাকে তখন আবার পরবর্তী চিকিৎসা করতে হবে। তখন দেখতে হবে সার্ভিক্সের মধ্যে লোকালাইজ করে ঠিক কোথায় কতটা হুম লিশন আছে, এবং তার যথাযথ চিকিৎসা করতে হবে। হুম এটা হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন ফর স্ক্রিনিং। কিন্তু প্রাইমারি প্রিভেনশন আছে এইচপিভি ভাইরাস প্রতিরোধ করার জন্য। হুম হুম। অ্যাজ সাচ এইচপিভি ভাইরাসের কিন্তু কোনো সেরকম ভাবে পরীক্ষা হয়, কিন্তু সেটা এক্সপেরিমেন্টাল স্তরে, জনস্বাস্থ্য লেভেলে আমরা শুধুমাত্র হুম। এইচপিভি ইনফেকশন আছে কিনা এই পরীক্ষাটা করি না। আমরা স্ক্রিনিং করি সার্ভাইকাল ক্যান্সার বা প্রি ক্যান্সার হয়েছে কিনা, সেটার জন্য প্যাপ টেস্ট। ওকে। এবার এর মধ্যে থেকেই আমরা অনেকেই শুনেছি যে আহ, এইচ এইচপিভি ভ্যাকসিন শব্দটা, তো হুম। এটার অনেকেরই জানা আছে, অনেকের জানা নেই। তো এইচপিভি ভ্যাকসিনটা সম্বন্ধে আমরা আরো জানতে চাই, হুম। যে ভ্যাকসিনটা কি এবং এটি কিভাবে কাজ করে। ঠিক। তো এইচপিভি ভ্যাকসিন সম্বন্ধে আমাদের সকলেরই জানা উচিত। হেলথ লিটারেসি বলতে আমরা যেটা বুঝি, যে হুম সাধারণ সব মানুষ, হেলথ তো আলটিমেটলি চিকিৎসার বিষয় বটেই, কিন্তু এটা হুম তো শেষ হুম পর্যন্ত আমাদের শরীরের বিষয়। তো হুম দের আর সার্টেন থিংস আমাদের প্রত্যেকেরই জানা উচিত, যাতে হুম আমরা
নিজেদের স্বাস্থ্য সম্বন্ধে একটা ইনফর্মড ডিসিশন নিতে পারি। তো সেরকমই একটা সকলে জানা উচিত এমন একটা বিষয় হচ্ছে এইচপিভি ভ্যাকসিন। তো এইচপিভি ভ্যাকসিন একটা, যেমন মিজলস বা হামের বিরুদ্ধে ভ্যাকসিন থাকে, এরকমই এই ভাইরাসের বিরুদ্ধে এই ভ্যাকসিনটি তৈরি করা হয়েছে। এই ভ্যাকসিন যখন একজন নেবেন, তার শরীরে এইচপিভির বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হবে। কিন্তু আমি এর হুম আগে আলোচনায় বললাম যে এইচপিভির অনেকগুলো সেরোটাইপস হয়, প্রায় হুম 20টা সেরোটাইপ, যেটা আমাদের জন্য আমাদের এই সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে তাদের রেলিভেন্স আছে। তো যেটা সব থেকে কমন ভ্যাকসিন, এইচপিভি ভ্যাকসিন, তাতে 4টে সেরোটাইপ, এই 4টে হাই রিস্ক সেরোটাইপ যেটা মূলত সার্ভাইকাল ক্যান্সার করে, তার বিরুদ্ধে প্রতিরোধ দেয়। যদি এই 4টে সেরোটাইপের বাইরে অন্য কোনো সেরোটাইপের বিরুদ্ধে কিন্তু এই ভ্যাকসিন প্রতিরোধ করবে না। আর এই ভ্যাকসিন এইচপিভি ইনফেকশন আটকায়। হ্যাঁ, সার্ভাইকাল ক্যান্সারে কিন্তু রোল নেই, মানে একবার যদি এইচপিভি ইনফেকশন হয়ে যায়, তাহলে সে কিছু করতে পারবে না। তো এইচপিভি ইনফেকশন হওয়ার আগে এই ভ্যাকসিনটা নিতে হবে। সেই জন্য এই ভ্যাকসিন নেওয়ার আইডিয়াল বয়স হচ্ছে 9 বছর থেকে 14 বছর বয়স। এটা ডিপেন্ড করছে কি ধরনের ভ্যাকসিন আপনি নিচ্ছেন, সেক্ষেত্রে একটা বা দুটো ডোজ হতে পারে। 14 বছর থেকে 26 বছর অবধিও ভ্যাকসিনটি নেওয়া যায়, তবে তার মধ্যে যদি কেউ সেক্সুয়ালি অ্যাক্টিভ হয়ে গিয়ে থাকে, তার কর্মক্ষমতা অনেকটাই কম হবে, কারণ যেহেতু আমি বললাম সেক্সুয়াল অ্যাক্টিভিটির সাথে সাথেই কিন্তু ইনফেকশন হয়ে যায়। মানে ইনফেক্টেড হয়ে গেলে আর ওই সেরোটাইপের বিরুদ্ধে ভ্যাকসিনের কোনো ভূমিকা নেই। হ্যাঁ, 26 বছর অব্দি নিতে গেলে আরেকটা এক্সট্রা ডোজ নিতে হবে। যারা এইচআইভি ইনফেক্টেড, পিপল লিভিং উইথ এইচআইভি, তাদের ক্ষেত্রে সার্ভাইকাল ক্যান্সারের ঝুঁকি আরো বেশি, তাদের ক্ষেত্রেও হুম একটা এক্সট্রা ডোজ দিতে হবে। আর হুম 26 বছরের পরে এটা ধরে নেওয়া হচ্ছে যে বেশিরভাগ মহিলাই ইনফেক্টেড, তারপর কেউ তার চিকিৎসকের সাথে পরামর্শ করে ভ্যাকসিন নিতে পারে, কিন্তু সেক্ষেত্রে ভ্যাকসিনের কর্মক্ষমতা অনেকটাই কম হবে, কারণ মূলত হয়তো তার একটা দুটো মানে একাধিক হুম সেরোটাইপে ইনফেকশন হয়ে গেছে। হুম 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 ওকে। সো এটা তাহলে আমরা বলছি যে ওয়ান্স তুমি সেক্সুয়ালি অ্যাক্টিভ হচ্ছ, হুম, ভ্যাকসিনটার এফেক্টিভনেসটা, কার্যক্ষমতাটা অনেকটাই কমে যাচ্ছে, হ্যাঁ, রাইট? তো একদম। সেখান থেকে মানুষের অনেকটাই ভয় থাকে, যারা ধরুন অনেক পরে জানতে পারছে এই বিষয়ের ব্যাপারে, কারণ কি আমরা আনফর্চুনেটলি অ্যাজ আ হোল সোসাইটি আমরা প্রচন্ডই এখনো নিজেদের যৌন প্রজনন স্বাস্থ্য, স্পেশালি যৌন প্রজনন স্বাস্থ্যর ব্যাপারে আহ আমরা অতটাও জানার চেষ্টা করি না, আমাদের জানানো হয় না ছোটবেলা থেকেই। তো সেই জায়গা থেকে আমরা অনেকেই হয়তো সেক্সুয়ালি অ্যাক্টিভ হয়ে গেছি, তারপরে জানতে পারছি অ্যাবাউট দ্য ভ্যাকসিন অ্যান্ড অ্যাবাউট সার্ভাইকাল ক্যান্সার। তো তাদের মধ্যে অনেকটাই ভয় কাজ করে যে আমার কি স্টিল নিয়ে লাভ আছে ভ্যাকসিনটা। হ্যাঁ, তো হ্যাঁ, সেইটা আপনি যদি কিভাবে হুম, অ্যাড্রেস করবেন? ওকে, হ্যাঁ, শেষ করো তুমি প্লিজ। হ্যাঁ, হাউ ডু উই অ্যাড্রেস দ্যাট দ্যাট ফিয়ার? হ্যাঁ, তো অবশ্যই 9 থেকে 14 বছরের মধ্যে নিতে হুম পারলে তো সব থেকে ভালো। হুম এবং হুম বিভিন্ন দেশে যে গবেষণাগুলো হয়েছে সেখানে দেখা হুম গেছে এই ভ্যাকসিনটি খুবই কার্যকর। এবং এই ভ্যাকসিনেশন প্রোগ্রাম শুরু হওয়ার 10 বছরের মধ্যে হুম 80 থেকে 90% হ্রাস পেয়েছে সার্ভাইকাল ক্যান্সার প্রিভ্যালেন্সে। হুম কিন্তু অনেকেই জানে না তারা সেক্সুয়ালি অ্যাক্টিভ হয়ে গেছে। তারা যদি এখনো 14 থেকে 26 বছরের মধ্যে থাকে, অবশ্যই ভ্যাকসিনটা নিতে পারে। কিন্তু হুম 26 বছরের পর ভ্যাকসিনের খুব বেশি ভূমিকা নেই, তবু তারা চিকিৎসকের সাথে পরামর্শ করে নিতে পারে। হুম কেউ কারো যদি একজনই যৌন সঙ্গী থেকে থাকে, তো হুম হুম সেক্ষেত্রে তার ক্ষেত্রে সে নিতেই পারে, তার হয়তো রিস্কটা অনেকটাই কম। হুম 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 যেহেতু তার ক্ষেত্রে নিউ ইনফেকশন হওয়ার হুম সম্ভাবনাটাও কম। কিন্তু হুম কারো হুম যদি মাল্টিপল সেক্সুয়াল পার্টনার্স থাকে, সে কিন্তু হাই রিস্ক জোনে থাকছে, কারণ তার অনেকগুলো সেরোটাইপে অনেকবার ইনফেক্টেড হওয়ার চান্স বেশি, হুম এবং হুম প্রপোর্শনালি সার্ভাইকাল ক্যান্সারেরও ঝুঁকি বেশি। তো সেক্ষেত্রে হুম সে তার চিকিৎসকের সাথে পরামর্শ করে তার সেক্স বিহেভিয়ার আলোচনা করে নিতেই পারে, কিন্তু হুম অবশ্যই সেক্ষেত্রে এটা অতটা কার্যকর হবে না। রাইট। ওকে। আর এই জায়গায় কন্ট্রাসেপশন কি রোল প্লে করে? সেফ কন্ট্রাসেপটিভ হুম। সেক্স করলে কি স্টিল উই আর হাইলি এক্সপোজ টু দ্য ইনফেকশন? সো সেই জায়গাটা। তো এইচপিভি হচ্ছে একটা
সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন। অন্য যে রাইট। কোনো এসটিআই এর মতো এখানেও কন্ডম প্রমোশনের একটা খুব বড় হুম। ভূমিকা আছে। হুম। কন্ডম আপনি যদি উম, মানে কন্ডম এইচপিভি প্রতিরোধ করতে পারে, এইচআইভিও প্রতিরোধ করতে পারে, আহ অন্যান্য যৌন রোগও প্রতিরোধ করতে পারে। তো সেই কারণে আমি বলবো যে আপনারা যাদের মাল্টিপল সেক্সুয়াল পার্টনার্স আছে তাদের হুম। অবশ্যই কন্ডম ব্যবহার করতে হবে। কন্ডোম এইচআইভি প্রিভেন্ট করতে পারে। হুম। আর কিন্তু হ্যাঁ, এটা নয় যে আমি এইচআইভি ভ্যাকসিন দেবো না, শুধুই কন্ডোম ব্যবহার করব। এটা একটা সার্বিক প্রতিরোধ, যেখানে হুম। কন্ডোম ব্যবহার, হুম। একাধিক যৌন সঙ্গী না থাকা, এইচপিভি হুম। ভ্যাকসিনেশন এবং একটা নির্দিষ্ট বয়সের হুম। পর সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং। সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং সাধারণত আমরা 35 বছর থেকে শুরু করা বলি। 30 বছর Okay. থেকে, 30 থেকে 35-এর মধ্যে একবার স্ক্রিনিং হওয়া উচিত। আর যারা পিএলএইচআইভি বা ডাব্লিউএলএইচআইভি, ওমেন লিভিং উইথ এইচআইভি, তাদের হুম। ক্ষেত্রে আরো কম, 25 বছর বয়স থেকে স্ক্রিনিং শুরু করতে হবে। এই পুরোপুরি সার্বিক প্রতিরোধ আমরা করতে চাইছি সার্ভাইকাল ক্যান্সার প্রিভেনশনের জন্য। ওকে, ওকে। আম, এবার এইচপিভি ভ্যাকসিন নিয়ে মানুষের মধ্যে অনেক রকম প্রশ্ন থাকে যে এটির কোন রকম সাইড এফেক্টস কি আমরা দেখতে পাই, বা সেটার থেকে অনেকের ভেতরে একটা ভীতি কাজ করে। তো সেই জায়গায় তোমার কি বলার আছে? সাইড এফেক্টস, যে কোনো ভ্যাকসিন আমরা হুম। দিচ্ছি সুস্থ পুরুষ মহিলাদের। তো হুম। সুস্থ লোকেদের আমরা নিশ্চয়ই একটা খুব হাই রিস্ক ওষুধ দেব না যা প্রচুর সাইড এফেক্ট হতে পারে। যে কোনো একদম। ভ্যাকসিনই যেগুলো বাজারজাত করা হয়েছে এবং খুব বিপুলভাবে ব্যবহার হয়, সেগুলো খুব মিনিমাম সাইড এফেক্ট থাকে, হুম। তাদেরকে হুম। আমরা সেফই বলতে পারি। কিন্তু যেহেতু এটা হুম। একটা ইনজেকশন, ইনজেকশন দেওয়ার সময়, ইনজেকশন সাইটে সামান্য জ্বালা, লাল হয়ে যাওয়া, ফুলে যাওয়া, এই জিনিসগুলো হতে পারে। আচ্ছা। আর কিছু মেয়েদের ক্ষেত্রে অ্যাবাউট 10 to 15% দেখা গেছে ভ্যাকসিনের একটা ডোজ দেওয়ার 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যে হালকা জ্বর এসেছে, ওকে। এইটুকুই জানা গেছে। এছাড়া আর কোনো সেরকম মারাত্মক সাইড এফেক্ট নেই। হ্যাঁ, তবে যে কোনো ভ্যাকসিনের ক্ষেত্রে অ্যানাফাইল্যাক্সিস হতে পারে, সেটা একটা রেয়ার সাইড এফেক্ট, ক্যান হ্যাপেন উইথ এনি ড্রাগস অর মেডিসিন। আচ্ছা। অ্যাপার্ট ফ্রম দ্যাট, as such কোনো সেফটি ইস্যু নেই এই ভ্যাকসিন নিয়ে। ওকে, থ্যাংক ইউ। এবার ভ্যাকসিনটা আমরা অ্যাক্সেস করব কিভাবে, সেটা নিয়ে অনেকেরই খুব বড় ডাউট থেকে থাকে। কারণ কি আমাদের গভর্নমেন্ট ইনস্টিটিউশনসে এখনো ভ্যাকসিনটা আপাতত কারোর জানা নেই যে এখনো জিনিসটা অ্যাভেলেবেল হচ্ছে কিনা। হ্যাঁ, আর এই রিলেটেড এই জায়গায় দাম আর কস্ট নিয়ে অনেকেরই একটা দে স্ট্রাগল উইথ এই ফ্যাক্টরটা যে যারা ধরো ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড, হ্যাঁ, যারা আহ, একটা প্রাইভেট হসপিটালে গিয়ে আহ, বেশি দাম দিয়ে ভ্যাকসিনটা কিনে ব্যবহার করাটা যাদের কাছে হয়ে উঠতে পারে না, সেই তারা কিভাবে জিনিসটা অ্যাক্সেস করবে, বা তাদের জন্য কি আমাদের গভর্নমেন্ট কোন জায়গায় এখনো রয়েছে এই ব্যাপারে। তো সেইটার একটু আমরা জানতে চাই। আমি আগে একটু গ্লোবাল পিকচারটা বলি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য হুম। সংস্থা, সার্ভাইকাল গ্লোবাল স্ট্র্যাটেজি ফর সার্ভাইকাল ক্যান্সার এলিমিনেশন এরকম একটা প্রোগ্রাম আছে। ওকে। তার মাধ্যমে পৃথিবীর অনেক দেশের সরকাররা, প্রায় 80টা দেশে, তারা কিন্তু হুম। গভর্নমেন্ট প্রোগ্রামে সার্ভাইকাল ক্যান্সার মানে এইচপিভি ভ্যাকসিন হুম। দেয়। হুম। এবার অনেকগুলো টাইপ অফ এইচপিভি ভ্যাকসিন আছে। ভারতবর্ষে হুম। সিরাম ইনস্টিটিউট একটা এইচপিভি ভ্যাকসিন বানিয়েছে। সেই ভ্যাকসিনটা একটু দামও কম আছে। এবং হুম। ওয়েস্ট বেঙ্গলে এখনো নেই, কিন্তু হুম। ইন্ডিয়াতে দুটি স্টেট এই ভ্যাকসিন হুম। দিয়েছে, হুম। হিমাচল প্রদেশ আর সিকিম। ওকে। গভর্নমেন্টের হয়তো প্ল্যান আছে, কিন্তু আনফর্চুনেটলি এখনো আমাদের সরকারি প্রকল্পের মধ্যে, রুটিন ইমিউনাইজেশনের মধ্যে ভ্যাকসিনটা আসেনি। হুম। এরকমও দেখা গেছে যে ভ্যাকসিনের একটা সিঙ্গেল ডোজও যদি নেওয়া হয় হুম। 9 থেকে 14 বছরের মেয়েদের মধ্যে, বেশিরভাগ হুম। প্রোগ্রামগুলোই কিন্তু মেয়েদের মধ্যে, এখনো হুম। ছেলেদের মধ্যে এই ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে না। যেহেতু আমি হুম। বললাম সার্ভিক্স মেয়েদেরই থাকে, কিন্তু অ্যানোজেনিটাল ক্যান্সার
বা সার্ভাইকাল এইচপিভি ইনফেকশনটা যাতে সোসাইটিতে না ছড়ায়, তাই জন্যে হুম কিছু জনস্বাস্থ্য বিশেষজ্ঞের মত হচ্ছে হুম ছেলেদের মেয়েদের দুজনকেই হুম ভ্যাকসিন দেওয়া দরকার। তো যাই হুম হোক, এখন অব্দি আমরা মেয়েদের জায়গাটাতেই আছি। হুম ভারতবর্ষে এখনো তো সেই ব্যাপক হারে ভ্যাকসিনেশন নেই, কিন্তু হয়তো হুম হবে। এটা নিয়ে আমার মনে হয় আমাদের গভর্নমেন্ট খুবই সিরিয়াস চিন্তা ভাবনা করছে। যতদিন সেটা না হয়, যারা ইচ্ছুক তারা হুম বাইরে যে কোনো ফার্মাসি থেকে আপনার ডক্টরের সাথে প্রেসক্রিপশন নিয়ে এই ভ্যাকসিনটা নিতে পারেন। ওকে, রাইট। সো আমরা অনেক কিছু এখানে আজকে অ্যাড্রেস করলাম। অনেকের মধ্যে অনেক রকম ভুল বা ডাউটস ছিল মনে। আহ, অনেকেই এটা চিন্তা করতো যে বাচ্চারা কি নিতে পারে নাকি এটা শুধু বড়দের জন্য। তো সেই জায়গায়ও আপনি বললেন যে 9 বছর হয়ে গেলে 14 বছর, ভ্যাকসিনটা 9 থেকে 14, এটা আইডিয়াল নয় এজ। থেকে 14 বছরের মধ্যে নিলে ইটস মোস্ট এফেক্টিভ, রাইট? ওকে। তো আহ, আজকে তাহলে আমরা আহ, এরকম ভাবেই শেষ করব। আম, যদি আহ, আপনার আরো কিছু বলার থাকে অ্যাবাউট, ইন জেনারেল অ্যাবাউট সার্ভাইকাল ক্যান্সার আর ওয়াই ইট ইজ সো ইম্পর্টেন্ট, যে সবাই এটাকে গুরুত্ব দেয় আর ম্যান্ডেটরি জিনিসটাকে বানায় নেবার জন্য ভ্যাকসিনটা, তো সেটা নিয়ে কোনো ফাইনাল নোট? হ্যাঁ, ভ্যাকসিনের ক্ষেত্রে আমি বলবো যে সার্ভাইকাল ক্যান্সার সার্ভাইকাল ক্যান্সার অ্যাওয়ারনেসের একদম মূল ব্যাপার হচ্ছে এইচপিভি ভ্যাকসিনেশন। তো আশা করব আমাদের গভর্নমেন্টের কাছে আমার অ্যাপিল থাকবে যে যাতে এই ভ্যাকসিনটাকে প্রোগ্রামে নিয়ে আসা হয়। এবং এর সাথে সাথে যে জিনিসটা চলে আসে, যৌন স্বাস্থ্য সম্বন্ধে সচেতনতা, যেটা আমাদের মধ্যে এখনো অভাব আছে। তো এটার ক্ষেত্রে বাবা মা এবং পরিবারের সকলকে এই ব্যাপারটাই সচেতন হতে বলবো যে সেক্স ইজ আ পার্ট অফ আওয়ার লাইফ, সেক্স অ্যান্ড সেক্সুয়ালিটি। আপনি যদি আপনার সন্তানকে এই বিষয়ে জানতে না দেন, তাহলে আজকে তার অন্য বিভিন্ন অ্যাক্সেস আছে, সে ঠিক জিনিসটা না শিখে ভুল জিনিসটা শিখবে। এবং যদি একেবারেই কিছু না জানে, সে যখন এই যৌনতা সম্পর্কিত কোনো সমস্যার সম্মুখীন হবে, তখন কিন্তু সে ভীষণ ডিসএম্পাওয়ার্ড থাকবে। হুম তো সেই হুম কারণে নিজে জানুন সঠিকভাবে, আপনার সন্তানকে জানান, এবং সম্ভব হলে অবশ্যই 9 থেকে 14 বছরের যেসব মেয়েরা আছে তাদের বাবা মারা এইচপিভি ভ্যাকসিন নেওয়ার ব্যাপারটা কনসিডার করুন। ওকে, দেন আমরা আজকে ডিসকাশনের এন্ডিং আসছি। আপনাদের সবার কোনো রকম, আশা করি এই পুরো ডিসকাশনে আপনাদের সমস্ত রকম প্রশ্ন বা ডাউটস যেটাই ছিল সেটা ভালো মতন করে অ্যাড্রেস করতে পেরেছি আমরা। স্টিল যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে, আহ কোনো কিছু নিয়ে জিজ্ঞাসা থাকে, তাহলে ডেফিনেটলি রিচ আউট টু আস। ইউ ক্যান কমেন্ট অ্যান্ড অর ডিএম আস, অ্যান্ড আমরা সবসময় চেষ্টা করব আপনাদের সঠিক ইনফরমেশনটা পৌঁছে দেওয়ার। থ্যাংক ইউ, ডক্টর মৌসুমী দত্ত, আজকের এই দিনটাতে এত ভালো একটা ইনডেপথ আর সিম্পল ভাবে সবাইকে বুঝিয়ে দেওয়ার জন্য, এই প্রত্যেকটা ছোট ছোট বিষয় সার্ভাইকাল ক্যান্সার নিয়ে এবং ভ্যাকসিন নিয়ে, যেটা আমরা হয়তো ভাবি ক্যাজুয়ালি যে অতটাও ইম্পর্টেন্ট না, লেটস নেগলেক্টেড বা কিছু, কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে নেগলেক্ট করার টাইম শেষ। উই হ্যাভ টু গিভ ইট ইম্পর্টেন্স। কারণ কি, অনেক অনেক মহিলার এর থেকে মৃত্যুও বেড়েছে, স্পেশালি রুরাল পার্টসে, যারা এখনো আহ, আরোই এই নলেজ থেকে অনেকটাই দূরে। তো আমরা সবাই মিলে যদি চেষ্টা করি নিজেদের মতন করে, নিজেদের সার্কেলের মধ্যে অ্যাটলিস্ট, যে সার্ভাইকাল ক্যান্সার কি সেটাকে নিয়ে আমাদের বন্ধুদের বলা, আমাদের মায়েদের সাথে ডিসকাশনে বসা, বা আমাদের বাড়ির সমস্ত মেয়ে, এনি ফিমেল বডিড পার্সন উই নো, তাদের সাথেই একটা আলোচনা করা, তাহলে আহ একটু হলেও হয়তো অ্যাওয়ারনেসের জায়গায় আমরা এগিয়ে যেতে পারি। তো থ্যাংক ইউ, ডক্টর। সো হ্যাঁ, সবাই ভালোভাবে থাকবে আর
Let's keep awareing us and ourselves. Thank you. Thank you. Thank you, Tista. So I will leave for now. Okay, Yes. okay. Catch you up later. Yes.